স্বাগত ডিবিসি নিউজের শুক্র এবং শনিবারের আয়োজন প্রযত্নে বাংলাদেশ। এই আলোচনায় আজকে আপনাদের সাথে আমি উপস্থিত আছি আফরিন আনোয়ার। স্বাধীনতার পর ১৯৭৯ সালে জামাতে ইসলামী তাদের রাজনৈতিক কার্যক্রম শুরুর ৪৫ বছরের ইতিহাসে প্রথম ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করেছে। পিআর পদ্ধতি, জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ ৭ দফা দাবিতে অনুষ্ঠিত এই সমাবেশ থেকে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, একটা লড়াই হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতি চাঁদাবাজির বিরুদ্ধে। এদিকে যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, জনগণের মুক্তি ও অগ্রযাত্রায় বিশ্বাস করে না, তারা আবার সংঘবদ্ধ হচ্ছে জানিয়ে বিএনপির মহাসচিব বলেছেন, ৭১ ও গণতন্ত্রের বিষয়ে কোনো ছাড় নয়। এছাড়া জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে তারা প্রয়োজনে উচ্চকক্ষ বাতিলেও রাজি, তবু পিআর মানবেন না। দীর্ঘ এক সময়ের জোট সঙ্গী বিএনপি এবং জামাতে ইসলামের এমন পাল্টাপাল্টি অবস্থান কি তবে সত্যি আরেকটি লড়াইয়ের হাতছানি নাকি না? এছাড়া ইতিহাসের প্রথম আজকের এই লক্ষ লক্ষ লোকের জাতীয় সমাবেশ থেকে কি বার্তা দিল জামাত? এসব কিছু নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয়ে শোডাউন করে কি বার্তা দিল জামাত। আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে যুক্ত আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এবং বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই প্রযত্নে বাংলাদেশ এই আয়োজনে। শুরুতেই আমি একটু চলে যেতে চাই জনাব মোশাররফ হোসেন আপনার কাছে। বিএনপির আজকে এত বছর পর একটা জাতীয় সমাবেশ, হ্যাঁ, এর আগে যখন জামাত ইসলাম বিএনপির সাথে জোট হিসেবে কাজ করেছে তখন বহু সমাবেশে তারা যুক্ত ছিল। আজকের এই সমাবেশ থেকে আসলে কি বার্তা পেল রাজনীতি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহালোচক এবং ডিবিসির দর্শক শ্রোতা। আসলে সমাবেশ করা যে কোনো রাজনৈতিক দলের একটা গণতান্ত্রিক অধিকার। আজকে জামাত সেই গণতান্ত্রিক অধিকারের সেই প্রত্যাশা পূরণ করার জন্য এই সমাবেশটি করেছে এবং তাদের দলের পক্ষ থেকে যে জনগণের কাছে কি মেসেজটা দেওয়া দরকার সেইটা তারা দিয়েছে। আসলে জামাত আজকে দুটি কথা বলেছে, একটা হলো দুর্নীতির বিরুদ্ধে আর একটা ফেসিস্টের বিরুদ্ধে। একই আন্দোলন কিন্তু আমরা করেছি দীর্ঘ ১৫ বছর ৭ মাস। অর্থাৎ এই ফেসিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমরা কিন্তু বহু মূল্য দিতে হয়েছে। বিএনপি এই ১৫ বছর ৫ মাসে আমাদের অসংখ্য সহকর্মীকে আমরা হারিয়েছি। আমরা জেল, জুলুম, মিথ্যা মামলা, হুলিয়া, গায়বানী মামলা, এগুলি আমাদের নিত্য সাথী ছিল। পাশাপাশি জুলাইয়ের এই ফেসিস্ট বিরোধী আন্দোলনও দেখবেন যে একটা বিরাট আত্মত্যাগের মাধ্যমে আমরা একটা ফেসিস্টকে বিদায় করেছি। এখন আমাদের সামনে হলো চ্যালেঞ্জ হলো কীভাবে আমরা গণতন্ত্রের পথে যাত্রা শুরু করব, সেটাই নিয়ে কিন্তু মূল বক্তব্যটা। এবং সেই ক্ষেত্রে আগামী দিনে একটি নির্বাচন হবে, এটাই সবাই প্রত্যাশা করে। সেই নির্বাচনে জনগণের সমর্থন পাওয়ার জন্য এক একটি দল যেমন আজকে বললো যে ফেসিস্ট এবং দুর্নীতি ফেসিস্টের বিরুদ্ধে তো সংগ্রাম সবারই আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ওনারা বোঝাতে চাচ্ছে যে এই জিনিসটা, আমার কাছে মনে হলো যে যদি জামাত কখনো রাষ্ট্র ক্ষমতা দায়িত্ব পায় তাহলে হয়তো দুর্নীতির বিরুদ্ধে তারা এটা একটা পুরনো একটা বক্তব্য, নতুন কোনো মেসেজ আছে বলে আমার কাছে মনে হয়। চাঁদাবাজি শব্দ কথাটাও তারা উল্লেখ করেছে। তো আসলে এই দুর্নীতি বা চাঁদাবাজি এগুলো আসলে যেহেতু এখন আওয়ামী লীগ রাজনীতিতে নেই বা তাদের কোনো আলোচনা প্রেক্ষাপট নেই, এই দুর্নীতি এবং চাঁদাবাজি আসলে করছে কারা? কি মনে? না, দুর্নীতি তো আপেক্ষিক শব্দ, কারণ আপনি একজনকে দুর্নীতির অভিযোগে যখন আপনি অভিযুক্ত করবেন সেখানে আপনার তথ্য উপাদ্য প্রমাণ দিতে হবে। প্রমাণ দিয়ে সে যে এই কাজটির সাথে সম্পৃক্ত এটা আপনাকে প্রমাণ করতে হবে। চাঁদাবাজি একই ধরনের, আপনি মুখে শুধু মুখরোচক একটা ন্যারেটিভ দাঁড় করাতে হবে না যে চাঁদাবাজি হচ্ছে, কে করতেছে, কারা করতেছে। সুতরাং এর বিরুদ্ধে তো শুনলেন, তারপর দেশে একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তাদের কি রোল? আজকে দুর্নীতির বিরুদ্ধে আমাদের দুদক আছে। সুতরাং এইগুলি হলো যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তাদের হলো একটা নির্বাহী আদেশে ক্ষমতা প্রয়োগের মাধ্যমে এগুলিকে তারা দমন করবে। আর রাজনৈতিক দলগুলো হলো জনগণকে এগুলি কমিটমেন্ট করে তাদের সমর্থন আদায় করে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা যাওয়ার পথটাকে তারা সুগম করতে চায়। এই হলো আমি মোটা দাগে এইটা মনে করি। এখন কথা হলো যে এই জায়গায় আপনাকে যেতে হলে বেশ কিছু সংকট আপনাকে মোকাবেলা করতে হবে। যেমন এখন আপনি দেখবেন শেখ হাসিনা, আপনি বললেন ফেসিস্ট পালিয়ে গেছে,
এখন আমাদের মধ্যে যে প্রশ্নটার সবচেয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে বা সামাজিক শক্তির মধ্যে যেটা দেখা দিচ্ছে যে আগামী দিনের কেমন বাংলাদেশটা আমরা দেখতে চাই। আমরা ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ দেখতে চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই, একটা আইনের শাসন আমরা দেখতে চাই। আমাদের সাংগঠনিক প্রতিষ্ঠানগুলিকে শেখ হাসিনা যেমনিভাবে অকেজো করে দিয়ে গেছে, পঙ্গু করে দিয়ে গেছে, সেগুলিকে রিপেয়ার করে আমরা গণমানুষের সংগঠনে পরিণত কীভাবে করতে পারি, সেগুলো নিয়ে আপনি দেখেন ঐক্যমত কমিশনে আলোচনা হয়েছে। আজকে আপনি হেডলাইনে আরেকটা কথা বলেছেন, বিএনপি বলেছে যে পিআর মানবে না। আমি সেই প্রসঙ্গে আসবো, তার আগে এই মুহূর্তে আমি একটু জনাব আব্দুল মান্নান আপনার কাছে একটু জানতে চাই যে বিএনপি জামাত দুই যুগের সম্পর্ক, কিন্তু আজকে জামাত ইসলামের এত দিনকার একটা প্রত্যাশা পূরণ হলো, একটা জাতীয় সমাবেশ হলো যেখানে লাখো মানুষের শোডাউন হলো, একরকম শক্তি প্রদর্শন হলো, সমর্থক প্রদর্শন হলো, সেই জায়গায় আসলে বিএনপি কেন আমন্ত্রণ পেল না, জাতি আসলে জানতে চায়। জি, আপনাকে ধন্যবাদ, ডিবিসি নিউজের দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানাই, সহ-আলোচক মোশাররফ ভাইকে ধন্যবাদ জানাই। আজকে আমি গভীরভাবে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে শহীদ 19 তারিখের একজন সাংবাদিক সিলেটের আবু তোরাব, তার আজকে শাহাদাতের দিন। আল্লাহ তাকে মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমি আমার বক্তব্যের শুরুতেই বাংলাদেশে যিনি মানবিক নেতা হয়েছেন ডাক্তার শফিকুর রহমান, যিনি স্টেজে 2 বার আমার সামনেই তিনি পড়ে গিয়েছেন, আমি আমাদের নেতৃবৃন্দ সহ ওনাকে হাসপাতালে রেখে আপনার এখানে এসেছি, ওনার সুস্থতা কামনা করছি। উনি এমন একজন নেতা যিনি পড়ে যেয়েও বারবার উঠে দাঁড়াতে পারেন এবং সর্বশেষ বসেও জাতির সামনে ওনার বক্তব্য স্পষ্ট করেছেন। আল্লাহ যেন ওনাকে শিফায়ে কামেলা দান করেন। আপনি যে প্রশ্নটি করেছেন শুরুতেই যে বিএনপি কেন দাওয়াত পায় নাই, বিএনপিকে দাওয়াত দিয়েছেন আমাদের দলের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, বিএনপির সালাউদ্দিন সাহেব এবং নজরুল ইসলাম খান সাহেবের সাথে আলোচনা করেছেন দাওয়াতের বিষয় নিয়ে, এবং আলোচনা করে ওনারা বলেছেন যে আমরা যে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব, আমাদের দাবিগুলো, এই দাবিগুলোর সাথে আপনাদের অনেকগুলো বিষয় কি আছে, খুব বিপরীত অবস্থান আছে। এখন আমাদের আলোচনার শুরু 2টা থেকে 5টা পর্যন্ত 3 ঘন্টা বা 2.5 ঘন্টা যদি আপনার সামনে এগুলো শোনেন, আপনার যদি খারাপ লাগে, আপনি মনে করতেই পারেন যে গেস্ট ডেকে নিয়ে আসে আপনার মনের বিরুদ্ধে কথা বলছেন, তাহলে সেই সিদ্ধান্ত আপনাদের, আমরা আপনাদেরকে ওয়েলকাম করি। তাহলে এর ভিতর দিয়ে আমরা বোঝা যায় যে 2 দলের ভিতরে আলোচনা হয়েছে দাওয়াত নিয়ে, এবং সেই আলোচনার প্রেক্ষিতেই হয়তোবা বিএনপি মনে করেছে যে এখানে যে দাবিগুলো নিয়ে আলোচনা হবে সেই জায়গায় আমরা যদি যাই তাহলে এটা ভালো শোনাবে না, আমরা কি বলবো সেই বলার জায়গাটাও কি হবে, কঠিন হয়ে দাঁড়াবে। তার অর্থ এই না যে বিএনপির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু বিশেষজ্ঞরা তো বলছেন যে আসলে যে মনোমালিন্যের একটা বিশাল উদাহরণ এটা হয়েছে, এবং রাজনীতিতে আসলে কি দেখা যায় যে আলোচনা সমালোচনা দুটোই তো, রাজনৈতিক দল যেরকম ভিন্ন সেরকম তাদের মত পার্থক্যও ভিন্ন। ভিন্ন মতাদর্শের হলেই যে তাকে আমন্ত্রণ জানানো যাবে না, সেখানে যাওয়া যাবে না তা তো আমরা বলি না। আমন্ত্রণ তো জানানো হয়েছে। আমি তো দায়িত্ব নিয়ে বলছি, আমি এখানে আসার আগে আমাদের সিনিয়র নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের সাথে আমি কথা বলে এসেছি। আমি জানি যে আপনারা এরকম একটা কথা জিজ্ঞেস করবেন, এবং উনি বলেছেন যে তুমি আমার নাম দিয়ে এটা বলো। অবশ্যই আমরা সেই দায় নিয়েই, এবং ওনার রেফারেন্সে আমি বলছি, এটা নিয়ে ওনাদের 2 জন নেতার সাথে আলোচনা হয়েছে, এবং আলোচনার প্রেক্ষিতে হয়তো ওনারা অনুপস্থিত ছিলেন। আর এই ব্যাপারে কি আর কোনো প্রশ্ন আছে আপনার? এই ব্যাপারে আপাতত আর প্রশ্ন নেই, আপনি আগাতে পারেন। জি, আর আজকের এই যে সমাবেশ কি বার্তা দিল, আজকের সমাবেশের বার্তা খুব সুস্পষ্ট। 7 দফা দাবি আমরা কি বলেছি এটা জনগণ খুব ভালোভাবে জানে। আমিরে জামাত একটা এই বসে পড়েও উনি যে বক্তব্যটা দিয়েছেন, উনি বলেছেন যে জামাত নির্বাচিত হলে কোনো মন্ত্রী এমপি প্লট নেবে না, সরকারি কোনো প্লট বরাদ্দ হলে জামাতের কোনো মন্ত্রী এবং এমপি এটা গ্রহণ করবে না। এবং উনি বলেছেন জামাতকে যদি জনগণ ক্ষমতায় দেয় জামাত সেবক হবে, জামাত শাসক এবং দেশের মালিক হবে না। তিনি বলেছেন ট্যাক্সবিহীন কোনো গাড়ি জামাতের কোনো নেতা নেবে না, কোনো টাকা পয়সা নিজের হাতে লেনদেন, সরকারি কোনো টাকা
করবে না, বরাদ্দের টাকা কিভাবে খরচ হলো সেটা পুঙ্খানুপুঙ্খানু হিসাব দেশবাসীর কাছে তুলে ধরবেন। উনি সুস্পষ্ট করেছেন, যেটার কারণে আজকে 18 কোটি জনগণ আজকে মানে খুব খারাপ অবস্থায় আছে, যে চাঁদা আমরা নিব না, আমরা দুর্নীতি করব না, চাঁদা নিতে দেব না, দুর্নীতি আমরা সহ্য করব না, সুস্পষ্টভাবে উনি মেসেজ দিয়েছেন। সেই কাজটা করতে যে যদি চাঁদাবাজদের গণহত্যার বিষয়, উনি গণহত্যার বিচার চেয়েছেন, উনি সকল গণহত্যার বিচার চেয়েছেন, পিলখানা থেকে শুরু করে নিয়ে যতগুলো গণহত্যা হয়েছে 5ই আগস্ট জুলাইতে যতগুলো গণহত্যা উনি উল্লেখ করে করে বলেছেন যে এই গণহত্যাগুলোর আমরা বিচার চাই। বিশেষ প্রশ্নটা নিয়ে আপনার কাছে আমি আবারও ফিরবো, গণহত্যা প্রসঙ্গটা নিয়ে। আমি জনাব মোশাররফ হোসেন আপনার কাছে একটু আমি জানতে চাইছি যে এই যে বললো যে বিএনপিকে দাওয়াত করা বা বিএনপি যায়নি বা দাওয়াত করা হয়নি, বিষয়টা যেটাই হোক, যে বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশে একটা মতভেদ তৈরি হয়েছে জামাত এবং বিএনপির। এই মতভেদ নিয়ে আসলে জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলো আসলে অংশ নেওয়া, স্থায়ী কমিটির বৈঠকে যেটি হয়েছে যে কোনোভাবেই উচ্চকক্ষ ব্যাপারে আপোষ করলেও পিআর পদ্ধতি মানবে না বিএনপি, এদিকে জামাত ইসলাম পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না। এর সমাধান আসলে আপনি একটা জিনিস দেখবেন, রাজনীতিতে মতদ্বৈততা থাকবে, এটাই গণতন্ত্রের সবচেয়ে বড় সৌন্দর্য, এবং এখানে গণতন্ত্রের মূল সৌন্দর্য। কিন্তু সেখানে দ্বিমত থাকবে, সে দ্বিমত থাকলে যে আমি ওখানে যাব না, আমি যতটুকু জানি, আমরা তো দীর্ঘদিন রাজনীতির কর্মী হিসেবে কাজ করি মাঠে, এটা নর্মাল হয় যে একটা দল থেকে দাওয়াত করা হয়। উনি যেভাবে দুজন নেতার নাম আইডেন্টিফাই করলেন যে এরা নো, ইট ইজ নট এ সিস্টেম। আপনি বিএনপিকে দাওয়াত করবে, বিএনপি উইল ডিসাইড কে ওখানে অ্যাটেন্ড করবে। ওখানে কি মহাসচিব যাবে না তার রিপ্রেজেন্টেটিভ যাবে, চেয়ারম্যান যাবে না চেয়ারম্যানের রিপ্রেজেন্টেটিভ যাবে। দিস ইজ দ্য সিস্টেম পলিটিক্স। আমরা যেরকম মানে বিগত দিনগুলোতে আমরা যেরকম দেখেছি যে এক দল দাওয়াতপত্র নিয়ে আরেক দলের কার্যালয়ে যায়, যে দাওয়াতপত্র দেন এবং দাওয়াতপত্র গ্রহণ করেন, দুজনেই কিন্তু দুটো ব্রিফ করে যে হ্যাঁ পেলাম এবং দিলাম। অস্বস্তিকর পরিবেশ যাতে না হয় এটাকে। কিন্তু আমরা এখানে যেটা পত্রপত্রিকা দেখলাম, আমি পার্টির আসলে তাদের মধ্যে ইন্টারনাল কি হয়েছে আমি এটা জানি না, তবে আমি নানা মিডিয়ার মাধ্যমে আমি দেখলাম, গণমাধ্যমে আমি দেখলাম যে বিএনপি এবং এবি পার্টিকে দাওয়াত করা হয়নি, এটা আমরা দেখেছি। তাই এখন এটা হলো জামাতের ব্যাপার, তারা এটা কিভাবে ক্লারিফাই করবে এটা তাদের ব্যাপার, কিন্তু আমরা দেখেছি যে দাওয়াত করা হয়নি। এক অন্য যে জিনিসটি আপনি বললেন যে এখানে মতপার্থক্য, হ্যাঁ মতপার্থক্য থাকবেই, কারণ জামাত একটা আইডিওলজি নিয়ে একটা দর্শন নিয়ে রাজনীতি করে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা দর্শন নিয়ে রাজনীতি করে। আমাদের মধ্যে অনেক বিষয়ে যদি ভিন্ন মত না থাকতো তাহলে তো বাংলাদেশের দল একটা থাকতো, যেটা শেখ মুজিব করেছিল বাকশাল। কি মনে হচ্ছে যে এত বছর মতপার্থক্যের কোনো বিভেদ হয়নি, এখন হঠাৎ এই আইডিওলজিগত মানে আদর্শগতভাবে জামাত আর বিএনপির মধ্যে কিন্তু ব্যাপক ব্যবধান ছিল, এতে কোনো আসুকি। কিন্তু আমরা যেই কাটা করেছিলাম যে একটা ফেসিস্ট, একটা দৈত্যকে সরানোর জন্য আমরা ন্যূনতম কিছু পয়েন্টে ঐক্যমত হয়েছিলাম, যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, ফেসিস্টকে বিতাড়িত করার জন্য। এইগুলি হলো কিন্তু আপনার রাজনীতির একটা কর্মসূচি ভিত্তিক ঐক্য। আচ্ছা, আর আইডিওলজি কিন্তু আলাদা। যেমন আপনি আমাদের লক্ষ্য করবেন, আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনি হেডলাইনে দেখিয়েছেন, উনি একটা কথা বলেছে যে মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্রের ক্ষেত্রে কোনো আপোষ নাই, ইট ইজ আওয়ার স্ট্যান্ড রাজনীতি। কারণ আমাদের যিনি এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি স্বাধীনতার ঘোষণা করেছিলেন, উনি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে এবং অনেকে বলে যে বাংলাদেশের এই নতুন বাংলাদেশের যাত্রা শুরু করেছে জিয়াউর রহমানের শাসনামলে। সুতরাং জিয়াউর রহমানের এই জায়গায় তো কোনো কম্প্রোমাইজ করার মতো আমাদের কোনো সুযোগ নেই, কারণ এটা আমাদের দলের মূল আইডিওলজি। তো সেখানে আর জামাত, এখানে জামাতের কিছু ভিন্নতা এখানে আছে, 71 নিয়ে তাদের কিছু লিমিটেশন আছে। সুতরাং তাদের সাথে আমাদের সাথে এই ক্ষেত্রে তো কিছুটা মতদ্বৈততা আছে, এটা তো আসে। যেহেতু এখন আওয়ামী লীগ প্রেক্ষাপটেই নেই, তাহলে গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি তাহলে কারা? না, এটা হলো বিরোধী শক্তি হলে এটা তো আপনার অ্যাক্টিভিটিসের মাধ্যমে ডিপেন্ড করে, আপনাকে কাউকে তো আইডেন্টিফাই করে, কারণ বাংলাদেশটাকে বিশ্বাস করেন এমন তো কেউ নাই। হ্যাঁ, মুক্তিযুদ্ধে নিয়ে আমাদের সুস্পষ্ট আছে যে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটা দেশ পেয়েছি, হয়তো জামাত ইসলামের এই ক্ষেত্রে আলাদা দৃষ্টিভঙ্গি আছে, সেটা জামাত জবাব দেবে। কিন্তু আমরা মনে করি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধ এই সকল বিষয় সবার ঐক্যমত থাকা উচিত, যার জন্য আমরা নানা ক্ষেত্রে, আমি জানি না মান্নান সাহেব কি জবাব দেবেন, আমি নানা ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি আমাদের বাংলাদেশে যারা বোদ্ধা বিশিষ্ট জনরা, তারা অনেক সময় বলে যে 71-এর ব্যাপারে জামাতের কি ভূমিকা বা তাদের কি বক্তব্য,
সেটা স্পষ্ট করা উচিত। আচ্ছা, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি জামাতে এই ক্ষেত্রে কেমন যেন একটা জাতিকে একটা ধোঁয়াশার মধ্যে রাখে, যে তাদের স্ট্যান্ডার্ড ক্লিয়ার না। তো সুতরাং এইটা যদি কখনো জামাত স্পষ্ট করে, তাহলে আমার মনে হয় এই সকল তর্ক বিতর্ক বিভাজন অনেকটা দূর হয়ে যাবে। আমরা এই বিষয়ে আপনার এই প্রশ্নের উত্তর আমরা নিশ্চয়ই শুনবো। সময় হচ্ছে ছোট্ট একটি বিরতির। প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন ডিবিসি নিউজ। আবারও স্বাগত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় শোডাউন করে কি বার্তা দিল জামাত। আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এবং বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। আমরা বিরতিতে যাবার আগে জনাব মোশাররফ হোসেন, আপনার সাথে কথা বলছিলাম। আপনি বলছিলেন যে জামাত যদি মুক্তিযুদ্ধ নিয়ে তাদের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানাচ্ছিলেন। জনাব আব্দুল মান্নান, আপনি একটু যদি তার প্রশ্নের ব্যাখ্যা করেন বা প্রশ্নের উত্তরটা আপনি দেন। ওকে, থ্যাংক ইউ। প্রথমেই আপনার শিরোনামের একটা উত্তর আমাকে দিতে হবে, সেটা হচ্ছে আজকের এই শোডাউন থেকে জামাত কি মেসেজ দিতে চাই। শোডাউন না, জামাত আহ্বান করেছে দেশের আপামার জনসাধারণ জামাতের এই আহ্বানে সাড়া দিয়ে ঢাকাতে চলে এসেছেন, এবং এটা শোডাউন বলা যাবে না, একটা জাতীয় সমাবেশ জামাত আহ্বান করেছে, সে সমাবেশে মানুষ আসছে। শোডাউন শব্দটা কিছুটা হলো মানে একজনকে দেখাই দেওয়ার জন্য হয়, এটা দেখানোর কোনো কিছু নেই। জামাত যে দাবিগুলো 7 দফা করে আসতেছে, সেই দাবিগুলো যে জনগণের দাবি, সেটা জামাত আজকে প্রুভ করতে পেরেছে, নাম্বার 1। এবং এটা জনগণের দাবি। অনেকে তুচ্ছ-তাচ্ছিল্য করে জামাতের 3 সিট 18 সিট, সিট নাই, সমর্থন নাই, 3%, 10%, তো কত পার্সেন্ট আজকে তো জনগণ মূল্যায়ন করতেছে। জামাত সেই মূল্যায়ন যদি থাকে তাহলে জামাত পিয়ার পদ্ধতিতে কেন যেতে চায় না? হ্যাঁ, পিয়ার পদ্ধতি তো জামাত চাচ্ছে। জামাত তো এই কারণেই পিয়ার পদ্ধতি চাচ্ছে। পিয়ার পদ্ধতি তো মূলত ফ্যাসিবাদ এবং মানে গণতন্ত্রকে টেকসই করার জন্য একটা পদ্ধতি। কাজেই ফ্যাসিবাদ যাতে আর আসতে না পারে, গণতন্ত্র যাতে বারবার হুঁচট না খায়, স্বৈরতন্ত্র যাতে না আসতে পারে, এই জন্যই পিয়ার পদ্ধতি। এটা তো জামাতের মানে একটা মৌলিক দাবি। কাজেই এই জামাতের 7 দফা দাবির প্রতি আজকে গোটা বাংলাদেশ ঐক্যমত পোষণ করেছে বলে আমরা মনে করি। কিন্তু যেটা বলা হয় যে পিয়ার পদ্ধতি হলে যে ছোট ছোট রাজনৈতিক দলগুলো তারা আসলে অংশগ্রহণ করতে পারবে, তারা বা সংসদে তারা প্রতিনিধিত্ব করতে পারবে, এই বিষয়গুলো তাহলে কেন বলা হয়? হ্যাঁ, সবাই করতে পারবে, কেন পারবে না? এখানে তো পিয়ার পদ্ধতি বাংলাদেশ নয়, শুধু পৃথিবীর প্রায় 91টা দেশে পেয়ার পদ্ধতি চালু আছে। হ্যাঁ, পেয়ার পদ্ধতির রূপ এক এক দেশে এক এক রকম, ইসরায়েলে একরকম, টার্কিতে একরকম, নেপালে একরকম, শ্রীলঙ্কা একরকম। কিন্তু আপনার মানে বাংলাদেশে কেমন পেয়ার পদ্ধতি আমরা নিতে পারি, মিক্সড পেয়ার পদ্ধতি নিলে আমাদের কোনটায় লাভ, সেটা রাজনৈতিক দলগুলো যখন মানে এই আগের যে পদ্ধতি এটা বাদ দিয়ে যখন এটা আসবে, তখন তো আলোচনার ভিত্তিতেই কোনটা গ্রহণযোগ্য হবে, এটা সর্বজন গ্রহণযোগ্যটাই গ্রহণ করা হবে। ইতিমধ্যে কিন্তু বিএনপি তার অবস্থান থেকে সরে এসেছে কিছুটা হলো। সেটা কি, যে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে বাংলাদেশে, এটা তারেক রহমান সহ বিএনপির সর্বস্তরের নেতারা বলেছেন। কিন্তু আজকেই ওনারা বলছেন যে না, প্রয়োজনে আমরা উচ্চ কক্ষও বাদ দেবো, কিন্তু পেয়ার পদ্ধতিতে যাব না। তাহলে পেয়ার পদ্ধতি কি এমন পদ্ধতি? এটা কি পরিবারতন্ত্রকে রুখে দেয়? এটা কি স্বৈরতন্ত্রকে রুখে দেয়? এটা কি বাংলাদেশের মানুষকে সেই মানে আইয়ামে জাহেলিয়াতের দিকে নিয়ে যাওয়ার পথকে রুখে দেয়? এটা আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। যদি বলেন যে মুক্তিযুদ্ধ বিষয়ে যে মুক্তিযুদ্ধ বিষয়ে আপনি যেটা বলেছেন, বাংলাদেশ জামাত ইসলামী অবস্থান অত্যন্ত সুস্পষ্ট, এবং আজকের এই যে জামাতের বিরুদ্ধে এতগুলো কথা বলা হয়, এই সমাবেশে যে ইয়াং জেনারেশনের অংশগ্রহণ করেছে, তাহলে বোঝা যাচ্ছে যে 71 সালের এই ইস্যু বাংলাদেশের জনগণ কিন্তু আর 54 বছর পিছনে ফিরে যেতে চায় না। বিশেষ করে এই 71 সালের ইস্যুকে কেন্দ্র করে জামাতের যে শীর্ষ নেতৃবৃন্দকে আদালতকে ব্যবহার করে যে ফাঁসির রায় দেওয়া হলো এবং ফাঁসি কার্যকর করা হলো, সেটা কিন্তু আজকে সর্বোচ্চ আদালত কি করেছে, তাদের এই ভূমিকা এবং কর্মকাণ্ডকে তাদেরকে বেকসুর খেলার। এবং আপনি জানেন যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি এটিএম আজহারুল ইসলামকে কিন্তু এই 71 সালের ভূমিকার কারণে, এই বিষয়ে আপনার কাছে একটু কথা কাটবো, তাই যদি হয় তাহলে আজকে জামাত ইসলামের সমাবেশ থেকে যেমনটা আসলে বলা হচ্ছে যে সব গণহত্যার বিচার, তারা যে কথা তো 71-এর গণহত্যার বিচারের ব্যাপারে 71-এর গণহত্যার বিচার হোক জামাত চায়, কারণ জামাত ধর্ষণ করে নাই, জামাত গণহত্যা করে নাই, জামাত অগ্নিসংযোগ করে নাই, এটা আদালত প্রুভ করেছে।
বাংলাদেশের সর্বোচ্চ আদালত প্রুভ করেছে, এখানে তো আপনার আমার বক্তব্য নেই, এবং তাদের বিরুদ্ধে জুডিশিয়াল কিলিং হয়েছে। এবং এই কথা শুধু বাংলাদেশের আদালত বলে নাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়াও কিন্তু তার বিভিন্ন বক্তব্যে উনি কিন্তু বলেছেন। এরপরে আমি আরেকটু কয়েকটা সেকেন্ড আমি আপনার কথা শুনবো, তার আগে আমার গেস্টকে আমার একটু সময় দিতে হবে এই বিষয়ে। কোনটা? যে উনি যেটা বললেন যে 71-এ জামাত এই অপরাধগুলো করেননি, সেজন্য জামাত সেটা স্পষ্ট করলে হয়। এটা নিয়ে তো বাংলাদেশে একটা বিতর্ক আছে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। যেমন জামাতে এবারও আপনি দেখবেন যে 5ই আগস্টের পর আমরা একটা কি বিতর্ক দেখলাম বাংলাদেশ, যে 47 সাল থেকে শুরু হয়েছে যে আমাদের এই দেশের নতুন যাত্রা শুরু করতে হলে 47 সাল থেকে আমাদের শুরু করতে হবে। এখন 47 সালে দেখেন, যখন 47 সালে পাকিস্তান বিভক্ত হয় তখন তৎকালীন জামাতে ইসলাম কিন্তু পাকিস্তানের বিরোধিতা করেছিলেন। আবার 1971 সালে কিন্তু রাজনৈতিক দল হিসাবে জামাত বিরোধিতা করেছিলেন। সুতরাং এইটা তাদের ব্যাখ্যা তো তাদের কাছ থেকে দিতে হবে, এটা তো আপনার আমি দিতে পারবো না। তারা কোন আইডিওলজিতে কোন দৃষ্টিভঙ্গি থেকে এটা বিরোধিতা করেছে এটা তারা জানে। সুতরাং তাদের বক্তব্যটা এখানে স্পষ্ট করতে হবে। এক, আর উনি বলছেন গণহত্যা, হ্যাঁ গণহত্যা বিচার তো অবশ্যই সবাই ওনারাও চায়, আমরাও চাই, কিন্তু 71-এর গণহত্যার প্রেক্ষাপট কি সেটা তো আলাদাভাবে বিশ্লেষণ করতে হবে। এই তো সঙ্গে আমাদের বক্তব্য স্পষ্ট যে এই বিতর্ক আজকে বাংলাদেশটাকে, যেমন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, উনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। উনি সকল দল মতকে একটা জায়গায় এনে উনি দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। সেই ক্ষেত্রে এই অবস্থা যদি আপনি করতে হয় তাহলে আপনাকে রিকাউন্সেলিং লাগবে। আপনি অতীতে যদি আমরা কেউ ভুল করে থাকি, অতীতে যদি আমরা কেউ এমন আমাদের আচরণে কেউ যদি অসন্তুষ্ট হয়ে থাকে, সেই আচরণে যদি আমরা জাতিগতভাবে বিভক্ত হয়ে থাকি, সেইগুলিকে আমরা ভুলে গিয়ে বা তার জন্য অনুতপ্ত হয়ে আমরা নতুন যাত্রা শুরু করতে চাই। এটা যে কোনো বিষয়, আপনি দেখেন দক্ষিণ আফ্রিকার দিকে তাকান, নেলসন ম্যান্ডেলা যখন ক্ষমতা এসেছিল তাকে তো কি নির্যাতনটা করেছিল হোয়াইটরা, কিন্তু উনি যখন ক্ষমতা নিয়েছিলেন জাতি গঠনের স্বার্থে সবাইকে নিয়ে কিন্তু ওখানে দক্ষিণ আফ্রিকাকে গড়ে তুলতে চেয়েছেন। তার জন্য তো কিছু প্রেক্ষাপট দরকার, সবার যার যার ভূমিকাকে মূল্যায়ন করে তার সেই ভূমিকার ব্যাপারে তার স্পষ্ট বক্তব্য থাকা উচিত। যেটা মোশাররফ হোসেন, আজকে চকরিয়াতে যে ঘটনাটি ঘটেছে, সে যেমন আজকে চকরিয়াতে এনসিপির যেই পথযাত্রা ছিল, সেই পথযাত্রায় তারা যেটি বলেছেন যে কেউ কেউ দখলবাজি চাঁদাবাজি বুঝেও নাকি সংস্কার বোঝে না, এমন সংস্কার বিরোধীদের জনগণই রুখে দেবে। এবং চকরিয়াতে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ব্যাপারে, বিএনপি একটা অনেক বড় রাজনৈতিক দল এবং তাদের নেতারা যথেষ্ট অভিজ্ঞ, তরুণ নেতৃত্ব যারা দিচ্ছেন তরুণ রাজনৈতিক দলের, তারা আসলে এমন একটি বক্তব্য এমন সিনিয়র একজন রাজনীতিবিদের বিরুদ্ধে দেওয়া আছে, কিন্তু চক্রিয়াতে অনেক হট্টগোল হয়েছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? না, আমি দেখি এটা হলো রাজনীতিতে শিষ্টাচার বর্জিত একটা সম্পূর্ণ। আপনি দেখেন এনসিপি একটি নতুন রাজনৈতিক দল, আমরা তাদের কিন্তু যখন তারা জন্মগ্রহণ করে মানে প্রতিষ্ঠা যেদিন হয় আমরা কিন্তু স্বাগত জানিয়েছিলাম, আমাদের প্রতিনিধি কিন্তু সেখানে গিয়েছিলেন। কিন্তু আপনি দেখবেন তাদের এই যে সবেমাত্র তারা কিন্তু শিশুকাল অতিক্রম করছে, কিন্তু তাদের এমন কিছু কিছু বক্তব্য যে এটা কিন্তু মানে যেই রাজনৈতিক দলের ঐতিহ্য আছে, যে গর্ব আছে, তাদের ম্যানিফেস্টো আছে, তাদের দর্শন আছে, তাদেরকে আজকে কি বলেছে সালাউদ্দিন চৌধুরীর কাছে যে সিলন থেকে একজন জানতা বা দৈত্য এরকম এসেছে, এরকম বলেছে, আপনার কথাটা লাগবে। এখন যেখানে ঘটনাটা ঘটেছে ওটা সালাউদ্দিন আহমেদ সাহেবের নিজের জেলা, সেই জেলার আলাদা আবেগ থাকতে পারে, অনুভূতি থাকতে পারে, তবে এটা আমাদের কাছে কাম্য না। কিন্তু এনসিবিরও তো তার দায়িত্বশীল আচরণ আপনাকে করতে হবে। তারা কথায় কথায় যে কোনো সিনিয়রদের ব্যাপারে কমেন্ট করবে, সিনিয়রদেরকে করবে, বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দলের ব্যাপারে তারা সুইফট কমেন্ট করবে। এইগুলি যদি তারা না বুঝতে পারে তাহলে আগামী দিনে কি রাজনীতি তারা করবে? এটা তো ছেলে খেলা না, পলিটিক্স ইজ নট এ মানে প্লে, এটা একটা খেলা না আপনার। এইটা একটা নীতি আদর্শ নৈতিকতা দর্শন দিয়ে একটা জাতিকে আপনার নেতৃত্ব দিতে হবে। তা আপনি এক একজন নেতাকে, এই যেমন আপনি মনে করেন গোপালগঞ্জের একটা ঘটনা, আমি মনে করি একটা বক্তব্য টোটাল ঘটনাকে ম্লাইন করে দিয়েছে, যেখানে যে কোনো দলের কিন্তু মিছিল মিটিং সমাবেশ করার সবার অধিকার আছে, সেখানে এনসিপিরা হামলা চালিয়েছে, আমরা সবাই নিন্দা করেছি, এটার বিরুদ্ধে সরকারের ব্যর্থতা আমরা তুলে ধরেছি। এনসিপির হান্নান মাসুদ করে একটা নেতা, উনি হঠাৎ করে বলল যে যেই জেলায় একটা রাজনৈতিক দলকে নিরাপত্তা দিতে পারে না তারা আগামী দিনে কি নির্বাচন করবে। অর্থাৎ তাদের টার্গেট হলো আগামী দিনে বাংলাদেশে যাতে একটি নির্বাচন না হয়, এই নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া অথবা বানচাল করে দেওয়া। তো বিএনপি যদি আজকে যদি বাংলাদেশে আগামী দিন নির্বাচন না, এবং চকরিয়াতে যেটা বলেছে যে শিলং থেকে নতুন নব্য গডফাদার, ওই তো একই কথা আপনি দেখেন। তো এখন সালাউদ্দিন আহমেদ, এখন আপনি ইদানিং দেখেন
যে বাংলাদেশে যে কয়জন তিনি যেখানে ঐকমত্য কমিশনে বিএনপির হয়ে তিনি প্রতিনিধিত্ব করছে না, এবং তার দেখেন কোনো বক্তব্য, তার আচরণ এখনো পর্যন্ত সবার কাছে একটা গ্রহণযোগ্য। উনি দেখেন এই এই যাতে ঐক্যমত্যের কমিশনে আমরা একটা জায়গায় পৌঁছতে পারি, অনেক ক্ষেত্রে কিন্তু উনি নিজের সউদ্যোগে দলের পক্ষ থেকে দলের সাথে আলোচনা করে, কনসালটেশন করে, যেমন একটা সময় ছিল বিএনপি কিন্তু আমরা আপনার রাষ্ট্র মেরামতের যদি 31 দফায় যান, আপনি এখানে দেখবেন বিএনপি বলেছিল পরপর 2 বার প্রধানমন্ত্রী হবে। সেখানে কিন্তু যখন সবাই মিলে বলেছে তখন কিন্তু বিএনপি ওইটাকে রেকটিফাই করেছে, ঠিক আছে একজন নেতা তার জীবন দশায় 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। ইট ইজ অ্যাবসলিউটলি ক্রেডিট গোস টু সালাউদ্দিন আহমেদ। তারপর আপনি দেখেন অনেক বিষয় যখন ওখানে বিতর্ক, এই যেমন প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে আপনি দেখবেন সেখানে সবাই ঐক্যমত করেছিল যে যিনি সিনিয়র উনি হবে। সেখানে একটা প্রশ্ন উঠেছে, সিনিয়র যদি কোনো কারণে অপারগতা প্রকাশ করে অথবা কোনো কারণে যদি তাকে অন্যান্য রাজনৈতিক দলগুলি তাকে গ্রহণ করতে রাজি না হয়, আমি আপনার বাকি কথা অবশ্যই শুনবো। সেখানে বিএনপির পক্ষ থেকে কিন্তু চমৎকার একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে 1-2 করেন, ঠিক আছে আমরা এই বিষয়ে রাজি হইতে চাই নাই, তখন বিএনপি বলছে ঠিক আছে আমি এটা মেনে নিলাম সিনিয়র হবে, কিন্তু আমি আমার ম্যানিফেস্টোতে জনগণের কাছে আমি রায় চাইবো যে তারা 2টাকে অ্যাকসেপ্ট করে। এই বিষয়গুলো নিয়ে আরো কথা হবে বিরতির পর। প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠান থেকে নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছে একটু পর। আবারও স্বাগত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় শোডাউন করে কি বার্তা দিল জামাত। আলোচনায় আমাদের সাথে আজ স্টুডিওতে যুক্ত আছেন ABM মোশাররফ হোসেন এবং ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। জনাব আব্দুল মান্নান, এক প্রশ্নে কিন্তু আপনি মুক্তিযুদ্ধ বিষয়ে জামাতের এবং গণহত্যা বিষয়ে জামাতের যে অবস্থান বা বিচার চান কিনা এই বিষয়ে আপনার সাথে কথা হচ্ছিল। একটা প্রশ্ন কি আসলে উঠে আসে না যে তাহলে 71-এ পাকিস্তানি বাহিনী তারা আসলে কাদের সহায়তা পেয়েছিল? ইয়েস, এটা খুব সুন্দরভাবে বাংলাদেশে আওয়ামী আমলে একটা মানে রাজাকারের তালিকা তৈরি হয়েছিল। সেখানে 10,000-এর ভিতরে 8,000 ছিল আওয়ামী লীগের, 1,000 সামথিং হচ্ছে বিএনপির ভিতরে, 37 জন আছে জামাত ইসলামের সাথে সম্পর্কিত। তাহলে রাজাকার পুনর্বাসন কেন্দ্র কারা এটা বুঝতে হবে। বিচার করলে ওইসব রাজাকারদের বিচার হতে হবে। এবং শেখ মুজিবুর রহমানের আমলে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল দালাল আইন এবং অন্যান্য আইন দিয়ে, তাদের ভিতরে জামাতের কোনো নেতার নাম ছিল না যাদের বিচার করা হচ্ছে। কাজেই জামাত ইসলামী স্বাধীনতার প্রশ্নে যেটা চায় নাই সেটা খুব সুস্পষ্ট। আজকে আমাদের দেশে যে বারবার কু হয়, সামরিক কু হয়, এবং বাংলাদেশে গত 3টা টার্মে শেখ হাসিনা যে মানে ভোটারবিহীন নির্বাচন করেছে, ডামি ভোট করেছে, একবারে নিশিরাতের যে ভোট করেছে, এটা সম্পূর্ণরূপে হুসাইন মোহাম্মদ এরশাদকে ইউজ করে ইন্ডিয়ার সহযোগিতায় নির্বাচন করেছে। তার মানে ইন্ডিয়ান হস্তক্ষেপকে আমরা কখনোই মেনে নিতে পারি নাই। আমাদের পানি দেয় না, আমাদের ফেলানিদেরকে কাঁটাতারের বেড়ার সাথে ঝুলায় রাখে। এইগুলোর কারণেই তো জামাত ইসলামের অবস্থান যে এখন জাস্টিফাই ছিল, এটা তরুণ প্রজন্ম গ্রহণ করেছে। এরপরে আমি আপনাদেরকে বলতে চাই যে দেখেন 71 নিয়ে আমাদের বারবার বলা হয়, কিন্তু 71-এর পরে এসে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশকে ধারণ করে রাজনীতি করেছে এবং বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে জামাত ইসলামী কি করেছে, অংশগ্রহণ করেছে। এমন কোনো গণতান্ত্রিক আন্দোলন নাই, নির্বাচন নাই যেখানে জামাত অনুপস্থিত ছিল। তাহলে আপনার সাথে যখন আমি ফ্যাসিবাদ বিরোধী, স্বৈরাচার বিরোধী আন্দোলন করব তখন আমি ভালো লোক, আর যখন আপনার বিরুদ্ধে চাঁদাবাজ, খুন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো তখন আপনি বলবেন আমার 71-এর সমস্যা ছিল। তাহলে 71-এর সমস্যা কার ছিল? তো আমি তো দেখছি যে বিএনপির ওবায়দুল কাদের সাহেব তো জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষকই মানে নাই, তারপরে বলছে সে পাকিস্তানের চর ছিল। এটা তো মিডিয়ার সামনে বলেছে, আমরা তো তা বিশ্বাস করি না। তা কে কি বলল সেটা দিয়ে তো হবে না। বাংলাদেশে কারা কি ফেয়ার রাজনীতি করতেছে এটা আমাদেরকে বুঝতে হবে। এরপর হচ্ছে রাজনীতিতে সহনশীল হতে হবে। আজকে এনসিপির বিরুদ্ধে যে তাদের মঞ্চ ভাঙচুর হয়েছে এবং যে জায়গায় হয়েছে, আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে সালাউদ্দিন সাহেব একটা মানে বড় জায়গা আশার আলো দেখাচ্ছেন। কিন্তু উনার এলাকায় যে যদি মানে এই দেশের জুলাই যোদ্ধারা কী হন, নির্যাতিত হন, ওনার ইমেজ ক্ষুণ্ণ হয়, বিএনপির ইমেজ ক্ষুণ্ণ হয়। এই জায়গা থেকে বিএনপি কিন্তু রিয়ালাইজ করতে হবে বিএনপিকে। এরপরে আমি যেটা বলতে চাই, বাংলাদেশে কেমন বাংলাদেশ চাই ভাই একবার বলতেছিলেন। আমরা চাই চাঁদাবাজি, দখলবাজি, হত্যাকাণ্ড, এবং আপনারা জানেন যে এই কারণে বিএনপির 5,000-এর বেশি নেতাকর্মীকে তারা কি করেছে, বহিষ্কার করেছে এবং শাস্তি দিয়েছে। তাহলে এটা জাস্টিফাই করে যে বিএনপির লোকেরা এর সাথে জড়িত। আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে চাঁদাবাজি শব্দটা বারবার আসছে, এটা বাংলাদেশে নতুন কিছু না, কিন্তু বর্তমান সময়ে যখন মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে চাঁদাবাজির কারণে তার আগে থেকেও আছে, কিন্তু এটা সবচেয়ে বেশি এই মুহূর্তে এই 5 আগস্টের পরে
এই সোহাগ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আরো বেশি এবং নানাভাবে কিন্তু বিএনপিকে দোষারোপ করার একটা চেষ্টা আমরা গণমাধ্যমে সব জায়গায় দেখেছি। থানায় আসামি লুট হয়েছে কিন্তু আপা। এই চাঁদাবাজি যেটা আজকে জামাত বলল যে দুর্নীতি এবং চাঁদাবাজির ব্যাপারে তারা করবে না এবং কাউকে করতেও দেবে না এবং চাঁদাবাজিরা যাতে কোনোভাবে চাঁদাবাজটা সুবিধা না পায় সেটা একটা ব্যাপার বলেছে। এবং চকরিয়াতে যেটা এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে নব্য গডফাদার, শিলং থেকে আসা নব্য গডফাদার, তিনি সবকিছু বুঝলেও চাঁদাবাজি দুর্নীতি না বুঝলেও সংস্কারের ব্যাপারে প্রশ্ন তুলেছেন। জামাত এবং এনসিপির এই দুটো বক্তব্য কি আসলে বিএনপির বিরোধে যায় কিনা? না, আমি একটা কথা বলি, আপনি যদি মিটফুটের ঘটনাটা দেখি, আপনাকে আমাকে তথ্যপত্র বাস্তবতার আলোকে তো আপনাকে অভিযুক্ত করতে হবে কি এইটার সাথে জড়িত। ইতিমধ্যে আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী স্পষ্ট ভাষায় বলেছে এটা পলিটিক্যাল কোনো বিষয় না, একটা ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এটা। কিন্তু তার পরিবার তো বলছে যে এটা হচ্ছে গিয়ে চাঁদাবাজি এবং না না না, এটা ইন্ডিভিজুয়াল হতে পারে না। সে একটা দুইজন কিন্তু কয়েকজনকে বহিষ্কার না না, আমি বলি বহিষ্কার করেছে। আমি একটু বলি, আপনি দেখবেন যে এখানে যে ঘটনাটা ইতিমধ্যে তদন্তে বেরিয়ে এসেছে এটা কোনো পলিটিক্যাল ইস্যু না, ইট ইজ অ্যাবসলিউটলি বিজনেস পারপাসের একটা ব্যাপার। সেখানে যখন নানা প্রশ্ন উঠেছে যে বিএনপির সমর্থক, তারা কিন্তু কোনো পদধারী কেউ না, বিএনপি কিন্তু তাৎক্ষণিকভাবে তাদেরকে ছেড়ে দিয়েছে। শুধু তাই না, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করেছে আপনারা দ্রুত বিচার করে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনেন। তো সুতরাং বিএনপিকে আপনার দোষটা এখানে দেবেন কীভাবে? বিএনপি এখানে অন করে নাই যে না আমার এই চাঁদাবাজি করেছে বা যেই হত্যাকাণ্ড করেছে এইটার সাথে এইটাকে আমি সাপোর্ট করি, আমি করি নাই। সুতরাং একটা ভালো কাজকে আপনি প্রশংসা করা উচিত, কিন্তু সেখানে রাজনৈতিক কারণে যদি আপনি কারোর উপর ব্লেম দেন সেটা তো কোনো। আজকে এই আপনি বললেন সালাউদ্দিন আহমেদের ব্যাপার, আজকে এনসিবির মতো একটা লোক সালাউদ্দিন আহমেদ এর মধ্যে কি এমন কাজ করেছে যে তার বিরুদ্ধে কোনো বিশেষ প্রশ্ন উত্থাপন করা যায়? বলেছে শ্রীলঙ্কা থেকে একজন গডফাদার এসেছে। এখন পর্যন্ত সালাউদ্দিন আহমেদের কর্মকাণ্ডে কোথাও একটা নেতিবাচক দিক প্রকাশ পেয়েছে আপনি দেখান। তাই এনসিবির মতো একটা নতুন দল, আমরা তাদেরকে আগেই বলেছি আমরা স্বাগত জানাই, কিন্তু তাদের আচরণ কথাবার্তার মধ্যে তো সেই শালীনতা তাদের থাকা উচিত, কিন্তু সেইটা নাই তাদের। এখন আমরা কি চাই? আমরা চাই হ্যাঁ আজকে রাজনৈতিক দলগুলির মধ্যে নানা সংকট, এই যেমন আজকে আমি একটা বলি, আমি জানি না মান্নান সাহেব কীভাবে এটাকে নেয়। আজকে আপনি সোশ্যাল মিডিয়ায় যান, জামাতের নেতারা পদ্মা সেতু দিয়ে চলে আসছে টোল না দিয়ে। এখন এটা কি জামাতেরকে সেন্ট্রাল ডিসিশন? আমি বলি সেন্ট্রাল ডিসিশন? নো, সেন্ট্রাল ডিসিশন না। তাহলে কারা করেছে? ও ইন্ডিভিজুয়াল পার্সন করেছে, তার দায় দায়িত্ব তাকে নিতে হবে। এটা কি জামাত নেবে? নো, জামাত নেবে না। আপনি দেখেন সোশ্যাল মিডিয়া সব জায়গায় আছে। সুতরাং আপনি যে অপরাধী তাকে অপরাধী হিসাবে আপনি ট্রিটমেন্ট করেন, দল তাকে শেল্টার দেয় কিনা, তার বিরুদ্ধে কোনো সহযোগিতা করে কিনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার। শেষ, আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের দুজন দর্শককে। শেষ করছি আজকের আয়োজন, শেষ করছি প্রযত্নে বাংলাদেশ। আর আজকের আয়োজন ডিবিসির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।